আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওতে আমি আমার লাইফে সব থেকে হার্ডেস্ট যে মুভমেন্টটা পার করেছিলাম সেই মুভমেন্টটা শেয়ার করতে যাচ্ছি। এবং আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদের সবাইকে বলবো আমার আইএলটিএস স্কোর কত ছিল, প্রত্যেকটা ব্যান্ডে আমার কত করেছিল, সব কিছু মূলত আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি। সো ডেফিনেটলি কোনো একটা দেশে যেতে হলে আপনাকে ভালো একটা স্কোর করতে হবে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের উপর। যেটাকে আমরা আইএলস হিসেবে ধরি, কেউ হচ্ছে পিটিই ধরি, কারণ এক একটা দেশের এক একটা রিকোয়ারমেন্ট থাকে। সো ফর এক্সাম্পল অস্ট্রেলিয়াতে আসার জন্য আপনি পিটিও দিলেও পারবেন এবং হচ্ছে আইএলস দিলেও পারবেন। আবার হচ্ছে দেখা যায় ইউএসএ যাওয়ার জন্য আপনি ডুলিঙ্গো দিলেও পারতেছেন, বা ক্যানাডাতে আপনি ডুলিঙ্গো দিয়েও কিন্তু যেতে পারতেছেন। বাট আমি আজকে মূলত অস্ট্রেলিয়া সম্পর্কে যেহেতু কথা বলতেছি, স্পেশালি আমি আজকে আইএলস সম্পর্কে কথা বলবো এবং আমার আইএলস স্কোর নিয়ে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। অলরাইট, সো আমি আইএলসে ওভারঅল 7 পেয়েছিলাম। প্রত্যেকটা ব্যান্ডে হচ্ছে নো ব্যান্ড লেস দেন 6 ছিল, 6-এর নিচে কোনো ব্যান্ড ছিল না। কিন্তু এর মধ্যে একটা টুইস্ট ছিল। হ্যাঁ, আইএলসে 7 কিন্তু আমি এমনি পাইনি। ব্যাপারটা হচ্ছে কি, আইএলস স্পিকিং টেস্টে আমার হওয়ার কথা ছিল যে অন ক্যামেরা, ভিডিও কলে, অনলাইনের টাইপের এরকম, কারণ এভাবে আমি প্র্যাকটিস করে আসছি। আর যখন রেজিস্ট্রেশন করেছিলাম তখন এরকমই ছিল। কিন্তু দেখা যায় যখন আমি পরীক্ষার হলে ঢুকলাম, তখন হঠাৎ করে আমাকে বললো যে তোমাকে ফেস টু ফেস আইএলসের স্পিকিং টেস্টটা দিতে হবে। হ্যাঁ, ফেস টু ফেস কেন? আমি তো এতদিন প্র্যাকটিস করলাম অনলাইনে, প্রত্যেকটা মানুষের সাথে অনলাইনে প্র্যাকটিস করলাম। আমি এই মেন্টালিটি নিয়েই প্র্যাকটিস করেছি যে আমার মূলত অনলাইনেই হবে। বাট এখন আপনি জাস্ট 5 মিনিট আগে বলতেছেন ফেস টু ফেস হবে, এটা কোন ধরনের কথা? পরে কি করলাম যে ফেস টু ফেসই দিলাম। ফিউচার এটা ছিল আর কি আমার পরীক্ষাটা, ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে। সো একটা ওল্ড লেডি ছিল যে কিনা খুবই রুড ছিল, রুড বলাই যায়, হ্যাঁ রুডই বলাই যায়। ওনার হচ্ছে আপনার টাঙে স্লিপ করছিল, বিভিন্ন ধরনের কথাবার্তা যেগুলো আমার বুঝতে একটু কষ্ট হচ্ছিল। সো স্পিকিং টেস্টে আমি দিলাম। ওভারঅল স্পিকিং টেস্টের মধ্যে একটু ওনার সাথে কথা কাটাকাটি হলো। স্পিকিং রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কিছু ফ্রেজ ইউজ করতেছিলাম যেটা কিনা উনি বুঝতেছে, বাট আমাকে জিজ্ঞাসা করতেছিল যে এটার মানে কি, ওটার মানে কি। সো এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি হয়েছিল আর কি। যাই হোক, ওভারঅল আমি হচ্ছে ডিসকাশনের মাধ্যমে সেই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। পরবর্তীতে যখন আমার আইএলটিএসের রেজাল্ট দিল, ওই জিনিসটা দেখে আমি টোটালি শক। কিরে ভাই, এইটা কেমনে সম্ভব? আমি তো এইটা ডিজার্ভ করি না, আমি এর থেকে ভালো ডিজার্ভ করি। আমাকে ফার্স্টে দেওয়া হয়েছিল 6.5, আমাকে হচ্ছে স্পিকিংয়ে দেওয়া হয়েছিল 6, অ্যান্ড আমাকে রাইটিংয়ে দেওয়া হয়েছিল 6, আমাকে লিসেনিংয়ে দেওয়া হয়েছিল 8, এবং রিডিংয়ে দেওয়া হয়েছিল 6। সো এটা তো আমি কখনো ডিজার্ভই করি না। এতটা সময়, এত কষ্ট, এত স্ট্রাগল, এত স্যাক্রিফাইস করে আমি আইএলটিএস প্রিপারেশন নিয়েছি, আর হচ্ছে আপনি আমাকে এই রেজাল্ট দিচ্ছেন। পরবর্তীতে কি হলো, ফার্স্টে হচ্ছে আব্বু না করেছিল যে না ইমরান, তোমার হচ্ছে ইউআর করা উচিত হবে না, যা পাইছো তাই হবে, এই 6.5 দিয়ে তুমি মূলত যে কোনো দেশেই যেতে পারবা। বাট আমার মনটা না সইতেছিল না, মনটা মানতেছিল না, ইমরান তুই তো এটা ডিজার্ভ করিস না, এর থেকে ভালো কিছু ডিজার্ভ করিস। তারপর কি করলাম, তারপর হচ্ছে আমি EOR করলাম। EOR মানে কি, এনকোয়ারি অন রেজাল্টস। আমরা যেটাকে হচ্ছে বাংলা ভাষায় বলি চ্যালেঞ্জ করা। হ্যাঁ, মানে হয় না এরকম, হয় না যে আমাদের হচ্ছে আমরা কম রেজাল্ট পাইলে আমরা বোর্ডের বিরুদ্ধে চ্যালেঞ্জ করি যে আমরা আরও ভালো রেজাল্ট করবো। সো পরবর্তীতে এই চ্যালেঞ্জটা হচ্ছে অ্যাকসেপ্ট হলে দেন হচ্ছে বিভিন্ন ধরনের রেজাল্ট চেঞ্জ হয়ে আসে। তো সেম, সো আমি কি করলাম, আমি EOR করে দিলাম। EOR এর জন্য আমার টাকা দিয়ে হয়েছিল প্রায় 8,000 টাকা, যেটা আমি বিকাশের থ্রুতে পে করেছিলাম। সো EOR করার পর কি হলো, আমার হচ্ছে 26 দিন পরে আইএলটিএস এর রেজাল্ট আসলো। এই 26 দিন পরে যখন আইএলটিএস এর রেজাল্ট আসলো, তখন দেখে আমি একটু নিজেকে সান্ত্বনা দিলাম, না ইমরান তুই অন্তত পক্ষে এইটা ডিজার্ভ করস, বাট এর আগে যেটা ছিল এইটা ডিজার্ভ করিস না। সো এখন মূলত আমার রেজাল্ট 6.5 থেকে চেঞ্জ হয়ে 7-এ চলে আসে। আর স্পিকিংয়ে যেখানে আমাকে 6 দেওয়া হয়েছিল, পরবর্তীতে সেখানে আমি 7.5 পাই। 1.5 ব্যান্ড কিন্তু স্পিকিংয়ে বেড়ে যায়। এবং রাইটিংয়ে যেখানে আমাকে 6 দেওয়া হয়েছিল, পরবর্তীতে সেখানে আমি 6.5 পাই। আর লিসেনিংয়ে 8, আর হচ্ছে আপনার রিডিংয়ে 6। রিডিংয়ে একটা কাহিনী হয়েছিল যে আমার সবাই একাডেমিক প্রচুর পরিমাণ প্র্যাকটিস করে, আমি তো জিটি ধরতামই না, জাস্ট একাডেমিক। সো হুট করে যখন আইএলটিএস পরীক্ষায় জিটি প্যাটার্নটা পেলাম, এত সহজ একটা প্যাটার্ন, বাট আমি তো প্র্যাকটিস করিনি আগে। সো হুট করে যখন এটা পেলাম, তখন আমার মাথা আউলাই গেল। এবার কি করবো, কোনো রকমে এমনভাবে পরীক্ষা দিলাম, পরবর্তী জাস্ট বের হয়ে বলছে আল্লাহ তুমি জাস্ট পাস করাই দিও, 6-এর নিচে যেন না পাই। সো এই হচ্ছে কাহিনী। আর আইএলটিএসের রেজাল্টটা আমাকে অনেক বেশি হেল্প করেছে অস্ট্রেলিয়াতে আসার জন্য, কারণ আমার 2 বছর স্টাডি গ্যাপ ছিল, আর ওইখানে কোনো ধরনের রিজনই ছিল না যে আমার স্টুডেন্ট ফাইলটা বা আমাকে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করবে। জাস্ট আমার মনে হয় যে আইএলটিএস স্কোরটা ভালো থাকার কারণে, কোর্সটা ডিমান্ডেবল হওয়ার কারণে, ইউনিভার্সিটিটা টপ র্যাঙ্কে থাকার কারণে মূলত আমাকে তারা
ভিসাটা দিয়েছে। এই হচ্ছে মূলত আমার আইএলস স্কোর, যে আমি আইএলসে ওভারঅল 7 পেয়েছি, লিসনিংয়ে 8 পেয়েছি যেটাতে সব থেকে বেশি হাইস্ট, এবং রিডিংয়ে 6 পেয়েছি যেটাতে সব থেকে বেশি লোয়েস্ট, স্পিকিংয়ে 7.5 পেয়েছি, আর বাকি থাকলে কি রাইটিংয়ে 6.5 পেয়েছি। এই হচ্ছে মূলত আমার ওভারঅল আইএলস স্কোর। তো আরেকটা ভিডিওতে মূলত আমি পুরো আইএলস জার্নিটা কীভাবে কভার করেছি, ওই সময়টা কী করতাম, কোন জিনিসটার জন্য কীভাবে প্র্যাকটিস করতাম, ওই জিনিসটা নিয়ে কথা বলবো। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, আশা করছি আপনাদের কোয়েশ্চেনে অ্যান্সার দিতে পেরেছি, কারণ অনেকগুলো কোয়েশ্চেন্স পেয়েছিলাম এরকম যে ভাই আপনার আইএলস স্কোরটা শেয়ার করবেন, আপনি কোন ব্যান্ডে কত পেয়েছেন। সো এই ভিডিওতে মূলত আমি সব কিছু কভার করার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।